আজকে এই অনুষ্ঠানে আমাদের মুখোমুখি ডক্টর অশোক মিত্র। অশোকবাবু, 24 ঘন্টার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আপনার কাছে কয়েকটা প্রশ্নের উত্তর আমরা জানতে চাইছি। প্রথমে আমি আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে নির্বাচনটা হতে যাচ্ছে এর প্রেক্ষাপটটা আপনার দৃষ্টিতে কিরকম? দেখুন ভাই, পরিণত বার্ধক্যে পৌঁছেছি, শরীর ভালো যাচ্ছে না। আমি এখন ক্রমশ নিজেকে গুটিয়ে নিয়ে চুপচাপ বাড়িতে বসে থাকি। তাহলেও দেশ সম্বন্ধে, সমাজ সম্বন্ধে, জাতীয় সমস্যা সম্বন্ধে, রাজ্যের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা তো এসে জড়ই হয়। আর তাছাড়া একটা বিবেকের, আদর্শের দায়বদ্ধতাও থাকে। সেই সূত্রেই আমি আপনাদের নিমন্ত্রণের সুযোগটা গ্রহণ করছি। আমার কিছু বলবার আছে যে এই যে নির্বাচন হচ্ছে সেটা তো শুধু পশ্চিমবাংলায় একা হচ্ছে না, 5টা রাজ্যে একসঙ্গে মিলে হচ্ছে, যে অসম, পশ্চিমবাংলা, কেরালা, তামিলনাড়ু এবং পন্ডিচেরি। অসমে 2 দফায় হয়ে গেছে, আমাদের 6 দফায় হবে। এখন আমি এই 5টা রাজ্যের নির্বাচনের একটা বড় জাতীয় পরিপ্রেক্ষিত দেখতে পাচ্ছি। একটা মস্ত সুযোগ এসেছে দেশবাসীর, অন্তত এই 5 রাজ্যের মানুষদের, জাতীয় স্তরে যে দল সরকার চালাচ্ছে তাকে পর্যুদস্ত করার। এই যে জাতীয় কংগ্রেস, দেখুন দেশটাকে অধঃপতনের কোন পাতালে নিয়ে যাচ্ছে। এই আজ থেকে 20 বছর আগে ওই যে কি বলে আর্থিক উদারীকরণ চালু হলো, কি বলা হলো, যে যেভাবে খুশি, যেভাবে খুশি সমস্ত নিয়ন্ত্রণ তুলে দিলাম আমরা সরকার থেকে, যেভাবে করো, টাকা করো, টাকা করো, ন্যায় অন্যায়, সত্য অসত্য, কোনো ধার ধারণা, সমানে টাকা করো। এখন সকালে টাকা করছেন এবং মন্ত্রীরা নিজেরাও টাকা করছেন। অধঃপতনের কোন পাতালে পৌঁছলে একটা দেশের প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলতে পারেন, হ্যাঁ আমার মন্ত্রিসভায় দুর্নীতিগ্রস্ত লোকেরা আছে, একটা মন্ত্রী চুরি করে গ্রেপ্তার হয়েছে এবং তার বিরুদ্ধে এখন মামলা চলছে, কিন্তু কি করব, আমাকে তো শরিকি সরকার চালাতে হয়, মিলে ঝুলে সরকার চালাতে হয়, এই বাধ্যবাধকতায় করছি। কোন রকম লজ্জার বাদে নেই। কি বলছেন তিনি যে হ্যাঁ আমি নিজে চোর না, কিন্তু আমি চোরদের সর্দার। এখন এই তো একটা বিচ্ছিন্ন ব্যাপার নয়, এটা চলেছে যে ধরুন আমি বলবো 30-40 বছর ধরে এই কংগ্রেস দল রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এবং গোটা দেশটাকে ধরুন কি হবে এখন যদি ভেজাল জুয়াচুরি সর্বত্র ঢুকে যায়, তো অর্থ ব্যবস্থা ভেঙে পড়বে, সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। আপনি ওই তো দেখছেন এখন কি হচ্ছে, যে মন্ত্রীরা যদি ঘুষ নিতে পারে, চুরি করতে পারে, আমি একটা ওই বিমান মন্ত্রকের সামান্য কেরানি, আমি একটু টাকা পয়সা নিয়ে ওই লাইসেন্স ভেজাল নয় পাইলটদের, এই অবস্থায় গিয়ে পৌঁছেছি। এটা মানে কংগ্রেসকে যে করেই হোক সরাতে হবে। সেটা সরাতে গেলে কংগ্রেস দেখুন গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিত দিন, একমাত্র অন্ধ্রপ্রদেশ, দিল্লি, হরিয়ানা এবং আর কোথাও তো নয়, অসমের কংগ্রেসের কোথাও একচ্ছত্র আধিপত্য নেই। হয় কংগ্রেসের এক উপখাত, নয় অন্য কারোর সঙ্গে জোড়াতালে দিয়ে সরকার আছে এবং এখন লম্বা চওড়া কথা বলছে ইত্যাদি। এবং এই যে তাদের নেত্রী, তিনি এমন একটা ভাব করছেন যে তিনি সর্বময়ী সম্রাজ্ঞী এবং সবাই কংগ্রেসের ভেতরে এত বেশি বিদূষক বৃত্তি, ওই সবাই মাথা নই আছে, পরিবারতন্ত্র, একনায়কতন্ত্র, সেটা
এই জিনিসটাকে যদি বন্ধ করতে হয় সুযোগটা, এবং সুযোগটা কেমন আসছে, যদি সংঘবদ্ধভাবে প্রত্যেকটি রাজ্যে আমরা কংগ্রেস এবং তার শরিক দল তাদের একেবারে ধূলিসাৎ করে দিতে পারি তাহলে। এবং আমরা যে খবর পাচ্ছি তামিলনাড়ু পন্ডিচেরিতে এই জোট, কংগ্রেস এবং ডিএমকে জোট, মানে এরাই তো দুর্নীতির সঙ্গে এত জড়িত, তারা ভীষণভাবে হারছে। এবং সবচাইতে যেটা আশ্চর্যের কথা, সমস্ত ভবিষ্যৎবাণী ব্যর্থ করে কেরলায় বাম গণতান্ত্রিক শক্তি ফিরে আসছে। আসাম দুদলই যে দাবি করছে তারা জিতবে, কিচ্ছু বলা যায় না। পশ্চিমবঙ্গে 7বার বামফ্রন্ট জয়ী হয়েছে। সেই কীর্তি পশ্চিমবাংলার মানুষদের অব্যাহত রাখতে হবে, এবং সেই প্রয়াসে আমাদের প্রত্যেককে, যারা আদর্শ বিশ্বাস করি, যারা দেশটাকে এখনো সর্বনাশের অতল থেকে তুলে আনতে চাই, তাদের এটাই প্রধান কর্তব্য হওয়া উচিত। আপনি জাতীয় স্তরে প্রধানত কংগ্রেসের কথা বললেন, কংগ্রেসের দুর্নীতির কথা বললেন। পশ্চিমবঙ্গে তো বামফ্রন্টের বিরোধী যারা শক্তি, প্রধান দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের তো তারা এখনো পর্যন্ত এককভাবে রাজ্যে বা কেন্দ্রে তো প্রশ্নই ওঠে না, সরকারে তারা ক্ষমতায় আসেনি। তাদের যিনি প্রধান নেত্রী, তিনি ব্যক্তিগতভাবে অসৎ বা দুর্নীতিগ্রস্ত এরকম অভিযোগ পাওয়া যায় না, বরঞ্চ সততার প্রতীক বলে তাকে তুলে ধরা হয়। এটা তো হচ্ছে, ধরুন যে ব্যাপারটা বলছেন যে ইনি হয়তো পশ্চিমবাংলা একটা আঞ্চলিক দল করেছেন, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তিনি কংগ্রেসের নেতৃত্ব মানতে বাধ্য, এবং তাই হচ্ছে কংগ্রেস যত অপকর্ম করছে এই উপদলকেও সেটা সমর্থন করতে হচ্ছে। এবং আসলে এই দলটা তো কংগ্রেসেরই, কি বলবো, কংগ্রেস ভেঙেই তো এটা হয়েছে। কংগ্রেসের যে চেতনা, আদর্শ, বিশ্বাস, সে সমস্ত কিছু এই দলের ভেতরে এসেছে। এবং যে বলুন, এই দল, খুব মজা লাগে আমার বলতে, যে কংগ্রেসে যেমন একনায়কতন্ত্র, এক পরিবারতন্ত্র, ওই পরিবারের বিরুদ্ধে কিছু বলতে নেই, এবং ওই পরিবারের বংশানুক্রমিক সেই উত্তরাধিকারে তারা ধরেই নেন, তাদের এটা জন্মগত অধিকার দেশের প্রধানমন্ত্রী হবার। এখন এখানেও সেটারই প্রতিমা দেখতে পাচ্ছি। আমাদের পশ্চিমবাংলায় একটা দল গড়েছেন, এই দলের তিনি ছাড়া তার কেউ নেই, একার দল। তিনি যদি বলেন জল উঁচু, এরা বলেন জল উঁচু, তিনি যদি বলেন জল নিচু, এরা বলবেন জয় উঁচু। সবাই ভয়ে থলথল করে কাঁপছে। আমি একটা কাহিনী বলি। বছর 10 আগে আমি দিল্লি যাচ্ছি, দমদমে বিমানে, সেই এক ভদ্রলোকের সঙ্গে দেখা। তিনি আগে অন্য দল করতেন, এইসব কংগ্রেসও করেছেন, জনতা দলও করেছেন, কিন্তু সদ্য তখন এই নেত্রীর দলে যোগ দিয়েছেন। আর আমি দুদিন আগে কাগজে দেখেছি যে উনি ওই দলের একজন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। তা ওকে বললাম, তোমাকে অভিনন্দন জানি, নেত্রী তোমাকে দলের অমুক করেছেন, একটা পদে বসিয়েছেন। তো বলে, দাদা আপনার সঙ্গে তো প্লেনে চাপছি, এখন আমি জানি আমি এই পদে আছি, দিল্লিতে যখন প্লেন থেকে নামবো খবর পাবো আমি আর নেই। এই তো অবস্থা দলের। এখন এরা কি চালাবেন? মানে আসলে কংগ্রেসের যে অতীত পশ্চিমবাংলার গণতান্ত্রিক মানুষ দেখেছে, ওই 72 থেকে 77-এর নর্তন কীর্তন খেয়ে আমার তো মনে হয় যে এখন আমার মনে পড়ে যে অমুক পাড়ায় যেতে পারবো না, আমার স্ট্রিট অঞ্চল দিয়ে যেতে পারবেন না, কেন ওখানে কংগ্রেসের 2 উপদলে খণ্ডযুদ্ধ বেগে গেছে, 2-4টে লাশ পড়ে গেছে। এবং এটা তো বছরের পর বছর ধরে হয়েছে, এবং তারই পুনরাবৃত্তি হতে যাবে, এটা বাধ্য। এবং তার কতগুলো প্রাকচিহ্ন আমরা পাচ্ছি।
আপনি আপনি দুর্নীতির কথা বললেন, জাতীয় স্তরে সেটা অবশ্যই একটা ইস্যু। পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন, সেখানে তো রাজ্য স্তরের অনেকগুলো ইস্যু আছে, রাজ্যে অনেকগুলো এমন বড় বড় ঘটনা গত কয়েক বছরের মধ্যে ঘটেছে, সমস্ত কিছু ধরুন ফলন আসবে। আমি যেটা বলি, আমি তো শুধু দুর্নীতির কথা বলছি না, দুর্নীতি যদি গোটা দেশকে ছেয়ে যায়, পশ্চিমবঙ্গকেও ছেয়ে যেতে বাধ্য। কংগ্রেসের মন্ত্রীরা যদি দিল্লিতে ঘুষ নেন, এখানে যারা কংগ্রেসের গা ঘেঁষে কংগ্রেস সমর্থন হয়ে মন্ত্রিত্ব করবেন, তারা কেন তাহলে দুর্নীতির পথ নেবেন না? তারা তো মঞ্জুরি পেয়েছেন দিল্লির কাছ থেকে, সেটা ছেড়ে দিন। কংগ্রেস দেশটাকে তো বেঁচে দিচ্ছে। এই তো পারমাণবিক চুক্তি তো সে একার ব্যাপার নয়, মানে তার আগে থেকে, এই যে ধরুন 1985 সাল ভোপালে অত বড় বিভৎস দুর্ঘটনা হলো, এবং সেই মার্কিন কোম্পানি ইউনিয়ন কার্বাইড, তার বড় কর্তাকে পালিয়ে যেতে দেওয়া হলো। কারণ পালিয়ে যেতে দিলেন? কংগ্রেসী প্রধানমন্ত্রী এবং মধ্যপ্রদেশের কংগ্রেসী মুখ্যমন্ত্রী। ওই মার্কিনদের গোলামি করব সাথে কতদিন আমরা তলিয়ে যেতে পারি। এবং এই যে পারমাণবিক চুক্তি কি হয়েছে এখন, গোটা ইউরোপে এবং আমেরিকায় পারমাণবিক শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছেন। এই পরিবেশবিদরা জোর আন্দোলন সংগ্রহ করেছেন, যার ফলে গত 20 বছর ধরে মার্কিন দেশে কোন পারমাণবিক শক্তির নতুন কোন যার কারখানা স্থাপন করা যায়নি। ওই শিল্প, পারমাণবিক শক্তি যারা তৈরি করে, সেই শিল্পের মহাবিপদ। তাদের সব মানে এত সব তাদের উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হচ্ছে না, লাভ করতে পারছেন না। সুতরাং তারা বললেন যে গরিব দেশগুলো আছে, একটু বসাইবি করে আমাদের, তাদের ধমক দিয়ে পটিয়ে পাঠিয়ে আমাদের এই পারমাণবিক এগুলো। এই যে ধরুন চার্নোবিল ছেড়ে দিন, তার 25 বছর 26 বছর বাদে জাপানে যা ঘটে গেল ফুকুশিমা, তারপরেও কি লোকের টনক সরবে না? এই মন্ত্রিসভাটা টনক সরবে না? কারণ আমি বলি, কারণ এটা করলে মার্কিনদের আমরা ওদের কাছ থেকে যদি এত আমরা পারমাণবিক শক্তির কারখানা কিনি, ওদের আমরা এত টাকা দেব, এবং সেই টাকা দেবে ওরা, মার্কিনরা খুশি হবে। 1 নম্বর, আমাদের টাকা ওদের দেশে চলে যাবে। 2 নম্বর, এর থেকে যে কমিশন হবে তা হয়তো কংগ্রেস সরকার এবং তার দল ভাগাভাগি করে নেবে। আচ্ছা, এই পারমাণবিক চুক্তি ইস্যুতেই তো 2008 সালে বামপন্থীরা প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন তুলে নিয়েছিল। সেই জন্য বামফ্রন্টের প্রতি শ্রদ্ধা বহুগুণ গোটা দেশে বেড়ে গিয়েছিল। তারপরে তো নির্বাচনী ফল খুব খারাপ হলো। নির্বাচনী ফল তো আর জাতীয় একটা সমস্যার জন্য হয়নি, নির্বাচনী ফল এখানে হয়েছে, খারাপ হয়েছে। কেন? তার কারণটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজে স্বীকার করে গেছেন। উনি তো এসেছেন কলকাতায়, এসেছেন বাংলাদেশ দলের হয়ে এবং সঙ্গী দলের হয়ে, এবং এসব যাই বলুন, একটা চ্যানেলে বললেন, এবং হঠাৎ একটা চমৎকার স্বীকৃতি পেলাম ওর কাছ থেকে, যে 1967 সাল থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত কোন বিধানসভা নির্বাচনে, কোন পঞ্চায়েত নির্বাচনে, কোন পুরসভা নির্বাচনে কংগ্রেস একা কিংবা জোট বেঁধে বামফ্রন্টকে পরাজিত। কারণ পশ্চিমবঙ্গের মানুষ বামফ্রন্টের প্রতি আস্থাবান ছিল, এবং এটা পরিষ্কার করে বলেছেন যে আমরা কবে সফল হলাম? আমরা সফল হলাম 2006 সালের পর। 2006 সাল থেকে 2008 সালের মধ্যে পশ্চিমবঙ্গে এমন কিছু ঘটনা ঘটল, তার সুযোগ আমাদের সঙ্গী দল, সেই সঙ্গী দলের নেত্রী গ্রহণ করেছেন, এবং আমরা তার সঙ্গে সঙ্গে আছি, এবং এটাই আমাদের বড় সুযোগ বামফ্রন্টকে খোঁজাবার। সেই সুযোগটা কিন্তু কংগ্রেস কিংবা তার উপদলের নিজেদের কৃতিত্ব নয়, সেই সুযোগটার জন্য তাদের বামফ্রন্ট সরকারকে